সব সফলতায় কিছু গেম চেঞ্জার থাকে। বাংলাদেশের স্বাধীনতায় তথা মুক্তিযুদ্ধেও ছিল এমন কিছু গেম চেঞ্জার। জেনারেল জিয়াউর রহমান থেকে জেনারেল এম.এ.জি. ওসমানী, তাজউদ্দিন আহমেদ থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাদের কথাই বলছি। সংগ্রামের পুরোটা সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন। তার না থাকায় যে বিরাট শূন্যতা তৈরি হয়েছিল, মহান এই নেতারা সেটা দূর করেছিলেন। মুক্তিযুদ্ধে তাদের অবদান সম্পর্কে জেনে নেওয়া যাক। স্বাধীনতা সংগ্রামের সময় জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর একজন মেজর। 25শে মার্চ কালো রাতে চট্টগ্রাম বন্দরে খালাসরত পাকিস্তানি এক জেনারেলের কাছে তাকে পাঠানো হচ্ছিল। পরিকল্পনা ছিল তাকে গ্রেফতার বা করার। পথিমধ্যে তিনি পাকিস্তানি বাহিনীর নারকীয়তার সংবাদ শোনা মাত্র বিদ্রোহের সিদ্ধান্ত নেন। চট্টগ্রাম সেনানিবাসে ফিরে এসে তার কমান্ডিং অফিসার সহ অন্যান্য পাকিস্তানি অফিসার ও সৈন্যকে বন্দী করেন। পরদিন তিনি প্রাণ ভয়ে পলায়নরত মানুষকে থামিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার ভাষণ দিতে শুরু করেন। তার কয়েক ঘণ্টার মধ্যে তিনি বেতারে নিজ কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। জিয়া ছিলেন স্বাধীনতা যুদ্ধের একজন অগ্রগণ্য সেনানায়ক। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে 11 জন সেক্টর কমান্ডারের একজন ছিলেন। 49 জন ফেরত মুক্তিযোদ্ধাকে 1972 সালে বঙ্গবন্ধু সরকার সর্বোচ্চ বীর উত্তম খেতাবে ভূষিত করে। তিনি তাদের একজন ছিলেন। যদিও শেখ হাসিনার আমলে তার অবদান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে যে কজন ব্যক্তিত্ব চিরস্মরণীয়, তাদের মধ্যে অন্যতম জেনারেল এম.এ.জি. ওসমানী। তিনি শুধু একজন সেনাপ্রধান ছিলেন না, ছিলেন স্বাধীন বাংলাদেশের অন্যতম পথিকৃৎ। 1971 সালের এপ্রিলের শুরুতে আগরতলা ও তেলিয়াপাড়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে তার নেতৃত্বে মুক্তিবাহিনীর কাঠামো নির্ধারিত হয়। 11 এপ্রিল মুজিবনগর সরকার স্বাধীন বাংলা বেতারে ভাষণের মাধ্যমে তাকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ঘোষণা করেন। পরে তার নির্দেশে পুরো বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয় এবং প্রতিটি সেক্টরে কমান্ডার নিয়োগ দেওয়া হয়। তার নির্দেশনায় নৌ কমান্ডো বাহিনী গঠিত হয়, যারা আগস্ট থেকে নদীপথে শত্রুর চলাচল প্রায় অচল করে দেয়। 16 ডিসেম্বর 1971 পাকিস্তানি সেনারা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। যদিও আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানী সরাসরি উপস্থিত ছিলেন না, তবে তার কৌশলগত নেতৃত্বই ছিল বিজয়ের ভিত্তি। মুক্তিযুদ্ধ শুধু স্থলভাগেই হয়নি, হয়েছে আকাশপথেও। সেই আকাশপথের সবচেয়ে বড় নায়ক ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট। 1971 সালে লড়াই শুরু হলে সেই পদে থেকেও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলেছিলেন মতিউর রহমান। সেখানে তিনি বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিয়েছিলেন। 1971 সালের 9 মে করাচিতে কর্মস্থলে ফিরে গিয়ে বিমান দখল এবং সেটা নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেটা করতে গিয়ে শিক্ষানবিশ পাইলট রাশেদ মিনহাজের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে মতিউর রহমান বিমান থেকে ছিটকে পড়েন এবং প্রাণ হারান। তার অসীম বীরত্ব সাহস জুগিয়েছিল মুক্তিকামী সকল বাঙালিকে। মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় নায়কদের একজন মুজিবনগর সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি সবকিছুর দেখভাল করেছিলেন। পাকিস্তানিরা বঙ্গবন্ধুর থেকেও তাকে বেশি ভয় করত, এমন কথাও শোনা যায়। তাজউদ্দিনের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি প্রবাসী সরকার গঠন করা। এছাড়া অভ্যন্তরীণ মতবিরোধ নিরসন ও ভারতের সাথে আপোষ না করে মুক্তিযুদ্ধ এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও তিনি বড় ভূমিকা পালন করেছিলেন। সবশেষ যার কথা বলবো তিনি আর কেউ নন, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। পাকিস্তানি শাসকদের শোষণ, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে স্বায়ত্তশাসনের যে পর্যায়ক্রমিক আন্দোলন 1971 সালে স্বাধীনতা যুদ্ধকে অনিবার্য করেছিল, ভাসানী ছিলেন তার অন্যতম প্রধান নির্মাতা। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আসামের ফুলবাড়ী হয়ে 1971 সালের 15 এপ্রিল ভারতে প্রবেশ করেছিলেন। ভারত বিরোধী পরিচিতি থাকায় ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার তাকে স্বাধীনভাবে তৎপরতা চালাতে দেয়নি। কিন্তু তা সত্ত্বেও মাওলানা ভাসানী দেশের স্বাধীনতা সংগ্রামে একজন প্রধান দেশপ্রেমিক জাতীয় নেতার ভূমিকা পালন করেছিলেন। সকল মুক্তিকামী মানুষদের সাথে মহান এই নেতাদের কারণেও বাংলার মাটি শত্রুমুক্ত হয়েছিল।